দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর SM শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠান শুরুর আগে আমরা দেশের মূল গণমাধ্যমগুলোর শীর্ষ সংবাদগুলো একটু আলোচনা করে নিই। প্রথম আলো, কয়েকজন উপদেষ্টা নিয়ে আপত্তি জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার ও দল ঘনিষ্ঠদের বিষয়ে বুঝতে চেয়েছে এনসিপি। জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হতে পারে আজ। পুলিশ কমিশন রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া নিয়ে শঙ্কা। ট্রাইব্যুনালে 15 সেনা কর্মকর্তা পাঠানো হলো কারাগারে। আমার দেশ, অবশেষে কাঠগড়ায় 15 আর্মি অফিসার। বৈষম্যহীন ন্যায় বিচার দাবি গুমের শিকারদের। পলাতক আওয়ামীদের গাড়ি যাচ্ছে আমলাদের সেবায়। সেনা কর্মকর্তাদের বিচার জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দৈনিক ইত্তেফাক, 15 সেনা কর্মকর্তাকে হাজির করতে সেনাবাহিনী সহযোগিতা করেছে চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালে হাজিরের পর 15 সেনা কর্মকর্তা কারাগারে। নভেম্বরে গণভোট চায় জামায়াত, ইসি পুনর্গঠনের দাবি এনসিপির। সমকাল, কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের ভূমিকায় জামায়াতের আপত্তি। তত্ত্বাবধায়ক সরকার বলতে কে কি বোঝাতে বুঝছেন। 15 সেনা কর্মকর্তা কারাগারে। উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন নিয়ে নানা প্রশ্ন। যুগান্তর, 15 সেনা কর্মকর্তা কারাগারে। সাব জেল কারা তত্ত্বাবধায়নে বিধিমতো খাবার সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হলে গণভোট নিয়ে প্রশ্ন উঠবে। সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট চায় জামায়াত। বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর এনসিপি। মানবজমিন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন 3 দলের। সাবজেলে 15 সেনা কর্মকর্তা, 2.5 ঘন্টা যা ঘটল ট্রাইব্যুনালে। বিএনপি সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারকে কেয়ারটেকার মুডে যেতে হবে এবং সুষ্ঠু নির্বাচন না হলে দায় সরকারের, বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কালের কণ্ঠ, জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত, এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে। 15 সেনা কর্মকর্তা সাবজেলে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রণয়ন, সাংবিধানিক আদেশের ওপর গণভোট, আগামী সংসদের দ্বৈত ভূমিকার প্রস্তাব। দৈনিক কালবেলা, প্রার্থী বাছাইয়ের মাঝপথে রয়েছে বিএনপি। আসিফ নজরুল বলেছেন তত্ত্বাবধায়ক নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি। 15 সেনা কর্মকর্তা কারাগারে। জুলাই সনদ বাস্তবায়নের আগে তত্ত্বাবধায়কের সুযোগ দেখছে না এনসিপি। এবং আরেকটা খবর যেটা কালবেলা করেছে, বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় বলয় গঠনের চেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, কারাগারে 15 সেনা কর্মকর্তা। সেনাবাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। আগামী নির্বাচন করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক জামায়াত, এনসিপি, কয়েক উপদেষ্টায় আপত্তি। নির্বাচনের আগে গণভোট, ভাগবাটোয়ারা উপদেষ্টারা, গণভোটের পর তত্ত্বাবধায়ক। জোট বাড়ছে বিএনপির। দেশ রূপান্তর, 15 সেনা কর্মকর্তা কারাগারে। গণভোট নিয়ে জটিলতা সৃষ্টি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা হয়নি জামায়াত। কয়েকজন উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবকিছু করবে সরকার, প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
নয়া দিগন্ত। আইএলওর 3টি কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবীদের অধিকার আদায়ে স্মরণীয় দিন, প্রধান উপদেষ্টা। 15 সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ, তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা। হাসিনার মামলার রায়ের দিন ঠিক হতে পারে আজ। বিশেষ আদেশে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত, আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিত থাকতে পারেন প্রধান উপদেষ্টা। দৈনিক ইনকিলাব, কয়েকজন উপদেষ্টা ও ফেসিবাদের দোসর আমলাদের নিয়ে বিতর্ক, নিরপেক্ষ নির্বাচনী প্রশাসনের তাগিদ। প্রশংসিত সেনাবাহিনী, প্রশাসন নিরপেক্ষ করতে রদবদল প্রয়োজন, উপদেষ্টাদের কারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট সে তথ্য প্রধান উপদেষ্টাকে দিয়েছি নাহিদ ইসলাম। বণিক বার্তা, ব্যাংক খাত, বাংলাদেশের সাইবার হামলা 1/4 হয় চীন থেকে, 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। বিচারিক প্রক্রিয়ায় সেনাবাহিনী সম্পূর্ণ সহযোগিতা করেছে চিফ প্রসিকিউটর। দ্য ডেইলি স্টার, নিউট্রালি ডিবেট টেক্স সেন্টার স্টেজ, রিশাফল ইসি, অ্যাডমিন পুলিশ বিফোর পুলস, জামায়াত আর্গুস সিএ, reconstitute EC to ensure free fair polls, NCP tells CA, ICT sends 15 army officers to jail. New Age, 15 army officials land in subjail in cantonment, parties play blame game over admin control. স্যার, সংবাদের শিরোনাম বলে শুনছিলেন এবং বেশিরভাগ সংবাদপত্রে আজকে 15 যে সেনা কর্মকর্তা তাদের যে কারাগারে পাঠানোর সেই বিষয়টি চলে এসেছে। আপনি জানেন যে এই সেনা কর্মকর্তাদের যে বিষয় গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে সেনা কর্মকর্তা এবং কর্তৃপক্ষের সঙ্গে একটা শীতল একটা বিরোধ চলছিল এই 15 জন যে সেনা কর্মকর্তা এদেরকে অ্যারেস্টের বিষয় নিয়ে, এবং তাদেরকে গতকালকে কারাগারে পাঠানো হলো। এতে করে এই প্রথমবার বাংলাদেশ দেখলো যে সার্ভিস চলাকালীন অবস্থায় সেনা কর্মকর্তা তাদেরকে সিভিল জেলে যেতে হলো। এটা আসলে আপনি কিভাবে কি করবেন? দেখুন, যে কোনো আইনগত বিষয় তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে, কিন্তু এই বিষয় নিয়ে আমরা এত বেশি সামাজিক মাধ্যমে আলোচনা করেছি এবং কোনো ক্ষেত্রে এত বেশি মন গড়া বক্তব্যও দেখা গেছে যে আসলে প্রকৃত বিষয়টা কী বা কীভাবে দেখব সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি অনেক ক্ষেত্রে। আমার মনে হয় যে আমাদের খেয়াল করতে হবে যে, বিশেষ করে আমি মূলধারার গণমাধ্যমে বিশ্লেষণ করছি বলে সেই অর্থে বলছি না, যে দায়িত্বশীল গণমাধ্যমগুলো কিভাবে বিষয়টা দেখে, আইনের দৃষ্টিকোণ থেকে কতটুকু দেখা যায়, সাধারণ পাঠক বা উৎসুক দর্শক শ্রোতা যারা, তাদের সবার পক্ষে তো আর এত আইনের গভীরে যাওয়া সম্ভব হয় না। এমনকি আইন পেশায় আছেন, আমার মনে হয় যে তাদের সকলের পক্ষেও বিষয়টি এত সহজ নয় যে হঠাৎ করে সামরিক আইন এবং আমাদের রাষ্ট্রের প্রচলিত অন্যান্য আইনের মধ্যে সমন্বয় করে একটা ব্যাখ্যা দেওয়া। আর যেখানে ডাকা হচ্ছে সেটা তো আরও বিশেষ আইন, কারণ এটা তো আর সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আমি আগের প্রসঙ্গটা এই জন্য তুললাম যে এত ধরনের অনলাইন কন্টেন্ট বা এত ধরনের বিষয় পাওয়া যাচ্ছে যে কোনো ক্ষেত্রে যে খুব বিভ্রান্ত হতে পারে। আর একটা হলো, আমি এই প্রসঙ্গে যাওয়ার আগেই ভূমিকার মতো বলছি, আমি নিজেও গত রাতে দেখছিলাম যে যারা ভুক্তভোগী, যাদের পরিবার গুমের শিকার হয়েছেন বা যারা এই দারুণ পরিস্থিতি থেকে বেঁচে আসতে পেরেছেন বা ফিরে আসতে পেরেছেন, তাদের ক্ষোভ আছে, তাদের ক্ষোভ তারা প্রকাশ করতেই পারেন বিভিন্নভাবে, বিচার তো তারা দাবি করবেনই এবং সেটা নিঃসন্দেহে প্রত্যেকেই সেটা চাই। তো সেই বিষয়টা সম্মান রেখেই বা বিবেচনায় রেখেই যদি বলি যে দেখুন, এটা তো খুব স্বাভাবিক ঘটনা না। সেনাবাহিনী থেকে যাদের অভিযোগ আনা হচ্ছে তারা কেউ তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, যেমন র্যাব, তারা কেউ র্যাবের ন্যস্ত ছিলেন। তো এই ধরনের র্যাবে যখন ন্যস্ত থাকেন তারা, তখন একরকম এটার ব্যাখ্যা, মূল বাহিনী থেকে এসে তারা আরেকটা প্রশাসন এবং আরেকটা পদ্ধতির অধীনে তারা কাজ করছেন। একই রকম যে গোয়েন্দা সংস্থার কথা বলা হচ্ছে, তারাও প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে ছিলেন বা সেভাবে তারা ন্যস্ত ছিলেন। তাদেরও তখন পরিচালন কর্মকাণ্ড সেটা আর একভাবে পরিচালিত হয়েছে। এবং সাধারণভাবে যদি আমরা খুব জটিল আলোচনার বাইরেও যাই,
এটা একেবারে হঠাৎ করে সাধারণ মন্তব্যের বিষয় না যে কতখানি আদেশ পালন করতে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং সে আদেশ কারা দিয়েছে, আবার একই সঙ্গে উঠতে পারে কতটা শতপ্রণোদিত হয়ে ব্যক্তি এই ধরনের ক্ষতিকর বা ভয়াবহ কাজ করেছে, কিংবা যিনি করেছেন বা দায়িত্ব পালন করেছেন তার এটা থেকে সরে আসার কতটুকু সুযোগ ছিল বা সরে আসার সুযোগ থাকলেও তিনি বা তারা সেটা কাজে লাগিয়েছেন কিনা। ফলে অনেকগুলো প্রশ্ন সাধারণভাবে আসতেই পারে যে নির্দেশদাতা বা পরিকল্পনাকারী কারা, সেটা বাস্তবায়নের জন্য কাদের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে, অনেকগুলো স্তরে তো এগুলো কাজ করেছে, এবং এই আদেশ বাস্তবায়ন থেকে সরে যাওয়ার সুযোগ ছিল কিনা বা সেটা তারা তখন যে বাহিনীতে ন্যস্ত ছিলেন সেখানে কতটুকু তাদের সেই সুযোগটা দেয়। আর এমনিতেও বলছে যে শতপ্রণোদিত হয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য সুবিধার জন্য তারা করেছেন কিনা সেটা আরেকটা প্রশ্ন। ঠিক এরকম না হলেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটাই একেবারে ব্যতিক্রম এরকম বলা যাবে না। নারায়ণগঞ্জের খুনের ক্ষেত্রেও কিন্তু বিচারের এত আনা হয়েছিল, আমরা যেভাবে না এতজন না, কিন্তু এটাকে একেবারে ওইভাবে ইউনিক বলা যে এর আগে কখনোই ঘটেনি বা সেনাবাহিনীর কর্মকর্তাকে এর আগে বিচারের আওতায় আনা হয়নি বা র্যাবের কাউকে বিচারের আওতায় আনা হয়নি এমন কিন্তু না। হ্যাঁ, সংখ্যাটা অনেক বড় এবং যে ঘটনায় হয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, চাঞ্চল্যকর এবং দীর্ঘদিন আলোচিত হচ্ছিল, এটা নিয়ে বাদানুবাদ ছিল এবং কেউ কেউ স্বীকারই করেনি কোনো তখন সরকার পক্ষ যে না এরকম কিছু আছে। বাট শেষ পর্যন্ত সেগুলো তদন্ত হয়েছে, সামনে এসেছে, আমরা জানি। তো যে প্রসঙ্গে আপনি তুলছিলেন এটা আমি মনে করি যে খুব অবিবেচনা প্রসূত আলোচনা করা উচিত না, হঠাৎ করেও কোনো মন্তব্যে যাওয়া উচিত না। কারণ যাদের হস্তান্তর করা হয়েছে রাখতে হবে যে কেউ তো রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে না, কিন্তু সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানের আবার বিশেষায়িত আইন আছে, তাদের পরিচালনার জন্য তাদের নির্দিষ্ট ম্যানুয়াল আছে, তাদের আরও 2-3টা আইন রয়েছে, তাদেরও একটা বিচারিক প্রক্রিয়া কিন্তু আছে ভেতরে, যারা সাধারণ খোঁজ রাখেন আপনি সাংবাদিক হিসেবে জানবেন। সব সাধারণ কোর্টে আসে না, সেটা যখন প্রয়োজন হয় সেইভাবে তখন তারা আসেন, এবং যারা অবসরে গেছেন তাদের ক্ষেত্রে তো আর এটা নিয়ে কথা উঠছে না, তারা তো সিভিল কোর্টে আসতেই পারেন। আর যে আইন বা যেটা সংশোধিত যে বিধির বলে ধরা হচ্ছে সেটাও ব্যাখ্যার তো বিষয় যে সেটা অন্য সব আইনকে উতরে যায় কিনা বা তার ঊর্ধ্বে যায় কিনা, তখন তো নতুন ধরনের, এবং আপনি নিজেও বারবার বলছেন যে এই পরিস্থিতির মুখোমুখি তো আমরা সবসময় হইনি। সুতরাং কর্মরত অবস্থায় একজন বোধ এলপিআরে গেছেন বা যাচ্ছেন, এরকম বিশেষায়িত বাহিনী, যে বাহিনীরও বা নিজস্ব আইন আছে এবং সেখানেও তাদের বিচার করবার সুযোগ রয়েছে, শাস্তির সুযোগ রয়েছে, তাদেরকে হস্তান্তর করা এবং যে জায়গায় হস্তান্তর করা হচ্ছে সেটাও একটা বিশেষায়িত জায়গা। অতএব আমাদের সময় দিতে হবে, বোঝার জন্য সময় দিতে হবে, আইনগত বিষয়গুলো জানবার জন্য সুযোগ দিতে হবে, এবং আমার মনে হয় যে একসময় আমাদের কাছে আরও স্পষ্ট হবে। এবং আইনের ব্যাখ্যাটা তো এত সরল না। আপনি যদি প্রথম দিকে দেখেন এই আইনের কিভাবে কেউ কেউ বলছেন এটা সমন্বয় হবে, আমি জানি না আইনের সমন্বয় কিভাবে হয়, আবার কোন আইনে হবে, একটা আইন অন্য আইনগুলোকে ছাড়িয়ে যায় কিনা, যে ঠিক আছে পূর্ববর্তী সাংঘর্ষিক হয় কিনা, তার থেকে বড় কথা আমরা এটা নিয়ে একটা সংবেদনশীলতা তৈরি করছে কিনা। এবং আপনি একটা কথা যেমন বলছিলেন যে একটা শীতল অবস্থা, এটাও আমরা হয়তো অনুমিত, কারণ আমরা হয়তো মন্তব্য শুনছি স্বাভাবিকভাবে, আপনাকে আমাকে সেটা আলোচনা করতে হচ্ছে, আপনাকেও সাংবাদিক হিসেবে বলতে হচ্ছে যে তাদেরকে কিভাবে আনা হবে, আবার তাদেরকে কোথায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এই আলোচনা থাকতেই পারে। আপনিও বলেছেন, আমরা সবাই বলছি, যেহেতু আগে আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি, আমাদের উৎসুক থাকতে পারে, প্রসঙ্গগুলো উঠতে পারে, কিন্তু আমরা যেন আইনের মধ্যে থেকে আলোচনাগুলো করবার চেষ্টা করি। সেটাই আপনি এর মধ্যে নিয়ে আসছেন যে পিছনে কারা করলো, তারা সব প্রণোদিত হয়ে করলো কিনা, এই বিষয়গুলো তো এগুলো নাগরিক হিসেবে প্রশ্ন, এগুলো হয়তো আইনি প্রশ্ন না। আরেকটা বিষয় হচ্ছে যে এত কিছুর পরও আপনি শীতল বলেন কিংবা বিভিন্নভাবে আলোচনা যেহেতু চলে আসছে, এখন আসলে সরকারের আসলে কোন দিকটা নিয়ে এটা কাজ করা উচিত? বিষয়টা তো সরকারের না, বিষয়টা তো একটা বিচারিক প্রক্রিয়া, তাই না? এবং একই রকম আবারও যদি একটু সোশ্যাল মিডিয়া ভিডিও বা কন্টেন্টের দিকে যাই, মানে বক্তব্যগুলো এমন যেন সরকার করছেন। এখন যদি আপনার ধারণা এই হয় যে সরকার, সবই সরকার, কিন্তু বিচারিক এই প্রক্রিয়া তো আলাদা এবং এটা স্বাধীন স্বতন্ত্র, কিন্তু দায়টা তাদের উপরেই চলে আসতেছিল না। দায় এই কারণে আসে যে সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তো সরকারের অংশ, সুতরাং সেখানে তার যখন কর্মরত থাকেন একজন সৈনিক বা কর্মকর্তা, বাহিনী হিসাবে তার একটা সুরক্ষা থাকে এবং বাহিনী হিসাবে তার একটা বিশেষ মর্যাদা থাকে। এটা সব বাহিনীকে তো আর সেই সুযোগটা দেওয়া সম্ভব হয়তো হয় না একরকম ভাবে, এবং যেটা আগেই বলেছে যে তারও নিজস্ব বিচারিক প্রক্রিয়া আছে, আইনের ব্যত্যয় হলে তারও শাস্তির বিধান আছে। সামগ্রিক যে বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর
অপরাধের বিষয় থাকলে, দুর্নীতির মতো অপরাধের বিষয় থাকলে, সেগুলো তো আমরা কখনো এরকমভাবে অনুসন্ধান করা বা বিচারিক প্রক্রিয়ার অধীনে আনার চিন্তাভাবনা তো কখনো করিনি, এবং এত বিস্তৃতভাবে আমরা কখনো আলোচনাও করিনি যে মানবাধিকার লঙ্ঘন কতদূর পর্যন্ত যেতে পারে বা কি কি হলে হবে। তো আপনি যেটা বলছিলেন যে সরকারের দায়িত্বের কথা যদি বলেন, তাহলে সরকারের দায়িত্ব হবে এটাকে কেউ যাতে প্রভাবিত না করতে পারে। সরকারের নিঃসন্দেহে সেটা দায়িত্ব হবে, এবং ওই আহ্বান জানানোর সরকারের দায়িত্ব হবে যে এই অমূলক বিভিন্ন বক্তব্য না দেওয়া, বিভ্রান্তিকর বক্তব্য না ছড়ানো। আমরা নিঃসন্দেহে সামাজিক মাধ্যমে তো আপনার সুযোগ আছে, আপনার সেই নাগরিক অধিকারও আছে মত প্রকাশের। স্যার, আমার দেশ এখানে আরেকটা সংবাদ শিরোনাম যেটা হচ্ছে বৈষম্যহীন ন্যায় বিচার দাবি গুমের শিকারদের। আপনি একটু কথা বলতেছিলেন যারা ভিকটিম এদের ক্ষেত্রে, এবং এখানে আসামিরা কর্মরত সেনাদের সঙ্গে যোগাযোগ রাখলে সাক্ষীদের জীবনের হুমকি বাড়বে, এ ধরনের কথাও আসছে। তা আমার হচ্ছে যারা গুমের যারা শিকার হয়েছেন, যে ফ্যামিলিগুলো, যারা ভিকটিম, যে পরিবার, এরা তো আশায় আছেন একটা ন্যায় বিচারের তাগিদে, ন্যায় বিচারের আশা, তারা একটা বিচার না। সেটা শুধু তারা কেন, সেটা প্রত্যেকেই, তাদের দাবি অনেক বেশি। যেটা আমি শুরুতেই আপনাকে বললাম যে যারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাদের বক্তব্য তুলে ধরছেন, তাদেরকে আমরা সম্মান করি। কারণ যিনি স্বজন হারিয়েছেন, গেছেন, যিনি ফিরে আসছেন, তার কাছে গিয়ে যাতে আমরা ওই মুহূর্তে একেবারে খুব যুক্তি প্রত্যাশা করি, আইনের ব্যাখ্যা প্রত্যাশা করি, সেটা তো ঠিক হবে না। আপনি আমি যত স্থিরভাবে ঠান্ডা মাথায় কথা বলতে পারছি, তার পক্ষে তো সেটা সম্ভব না। সো তিনি অনেক ধরনের শব্দাবলী বলতে পারেন, তার অনেক ধরনের প্রত্যাশা থাকতে পারে। কিন্তু আপনি আবারও যখন সেই সরকারের কথায় একটু যদি ফিরে আসি, সরকারের স্বাভাবিক দায়িত্ব হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এখানে সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হতে পারে, তাদেরকে কেউ ভীতি প্রদর্শন করছেন কিনা, তাদেরকে কেউ চাপ প্রয়োগ করছেন কিনা, আলামতগুলো নষ্ট করবার চেষ্টা করছেন, এটা বড় সরকারের দায়িত্ব। সেগুলো সঠিকভাবে আছে কিনা, নথিপত্রের কি অবস্থা, সেটা তো আর সবার প্রবেশাধিকার সেখানে নেই। আদেশের বিষয়গুলো যেটা আমরা একটু আগে বলছিলাম যে সেটা আসলে লিখিত কি অলিখিত কিনা আমরা তো জানি না, অনেক ধরনের সাক্ষ্য প্রমাণ থাকতে পারে। সুতরাং এখন যারা ব্যক্তি হিসাবে যারা সাক্ষী দেবেন, তাদের উপরে যাতে কোনো চাপ না আসে, তারা যাতে নিশ্চিন্তে থাকতে পারেন, তাদেরকে কেউ প্রভাবিত করতে চেষ্টা না করে, আলামতগুলো কেউ নষ্ট না করে, নথিগুলো কেউ নষ্ট না করে, এবং সেগুলোই সরকারের দায়িত্ব হবে। কিন্তু দেখেন, আমি বারবার ওই জায়গাটায় ফিরবো যে আমরা সামাজিক মাধ্যম তো আপনার অধিকার, আপনার সুযোগ, কিন্তু সামাজিক মাধ্যমের এই সমস্ত বক্তব্য দিয়েই যেন আমরা একমাত্র প্রভাবিত না হই, এবং মূলধারার গণমাধ্যমকেও যথেষ্ট দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। আপনি আজকের সংবাদপত্রগুলো দেখেন, সবাই একই শিরোনাম। আমি খেয়াল করলাম যে দুটো শিরোনাম এই আলোচনাটা এবং রাজনৈতিক দলগুলোর সাক্ষাৎকার প্রতিক্রিয়া। আপনার যতগুলো সংবাদপত্র আপনার সামনে আছে, মাত্র দুটো সংবাদপত্র, একটা সাইবার আক্রমণ নিয়ে আর একটা আইএলওর কনভেনশন নিয়ে আপনি পড়লেন। এর বাইরে মানে আমি যদি বলি 90% আপনার কাছে যা সংবাদপত্র আছে, আরো বেশি একই শিরোনাম। এখন মূলধারার সংবাদ মাধ্যমগুলো, সংবাদপত্র হোক, টেলিভিশন হোক বা রেডিও হোক, তারা যদি নিজেদের এক ধরনের জনপ্রিয়তা তৈরির জন্য, কাটতি তৈরির জন্য বিচিত্র শব্দ প্রয়োগ করেন, ভিন্নভাবে এটাকে ব্যাখ্যার চেষ্টা করেন, সেটা কিন্তু সঠিক হবে না। কারণ দায়বদ্ধতা কিন্তু মূলধারার গণমাধ্যমের বেশি। আমি এটা বারবারই আপনার আলোচনার মধ্যে বলবার চেষ্টা করছি যে সামাজিক মাধ্যমে অনেক ধরনের ভালো তথ্য যেমন আসছে, তেমন বিভ্রান্তিকর তথ্য সেখানে আসে। সেখানেও মূলধারার গণমাধ্যমের অনেক ক্লিপস আছে, অনেক কন্টেন্ট আছে, আমাদের অনেক বিশিষ্ট জন আছেন যারা বিশ্লেষণ করছেন, তারা দায়িত্বশীলতার সঙ্গে করছেন, কিন্তু সবাই করছেন না। অতএব এই ধরনের চটকদার বক্তব্যগুলো যেন মূলধারার গণমাধ্যমে না আসে। আমি আবারও বলি যে এটা সরকারের দায়িত্বশীলতার ব্যাপার আছে, যেখানে সেটা আমরা আলোচনা করেছি। এটা আইনি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি একটি বিষয়। সেখানে কিভাবে এই আইন প্রযুক্ত হবে, কিভাবে এই বিচারিক কার্যক্রম চলছে, সেটার দিকে আমরা নজর রাখবো। এবং একই সঙ্গে যে কথা বলছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আবেগ, তাদের দাবি, তাদের প্রতি আমাদের সম্মান জানাতে হবে। এবং একই সঙ্গে যেহেতু এটা বিচারিক প্রক্রিয়া, আপনাকে তো বিচারের উপর আস্থা রাখতে হবে। এখন আমরা যদি অনেক খুব বড় বিষয়ের বাইরে অন্য বিষয়গুলোতে চলে যাই, বিচারিক প্রক্রিয়ার প্রতি আমরা যদি দৃষ্টি না দিয়ে কোন গাড়িতে নেওয়া হলো, কিভাবে নেওয়া হলো, কোথায় নেওয়া হলো, দেখুন প্রাথমিকভাবে সেনাবাহিনীর কারো বিরুদ্ধে অভিযোগ আসলে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, আমার সীমিত জ্ঞানে মনে হয় যে সেই প্রক্রিয়াই তারা অনুসরণ করেছেন প্রাথমিকভাবে, যে তাদেরকে নিরস্ত্র করা, পরিবার থেকে আলাদা করা, নির্দিষ্ট জায়গায় রাখা, প্রক্রিয়াটা অনুসরণ করেছেন বলে আমার কাছে মনে হয়। আমি এটা জোর দিয়ে, এবং আমরাও অতটুকুই দেখেছি। এটা এই কারণে খুব জোর দিয়ে বলতে পারছি না যে সব আইনের একবার বিস্তারিত সবসময় জানা থাকে না। তারপরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসৃত হয়েছে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। এখন একজন বিবৃতি দিচ্ছেন যে কালকে না হলে এটা হবে, এটা না হলে এটা করব, এগুলো বিবৃতি যদি আপনি একটা বৃহৎ অংশ থেকে খণ্ডিতভাবে তুলে ধরেন, তাহলে বিভিন্ন রকম ব্যাখ্যা হবার সুযোগ থাকে। সুতরাং আমরা প্রক্রিয়ার দিকে যেন নজর রাখি, আমরা এটার
সুষ্ঠু ব্যবস্থাপনা কেমন হচ্ছে বা হচ্ছে কিনা সেদিকে যেমন আমরা খেয়াল রাখি। আইনে যাদের আগ্রহ আছে তার অবশ্যই নাগরিক হিসেবেও আইন তো জানবার সুযোগ আছে, খতিয়ে দেখবার সুযোগ আছে। কিন্তু আমরা যেখানে আবেগতাড়িত হয়ে কথা না বলি, কারণ দুটোই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে বিচার হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এবং সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব একটা দেশের জন্য সবকিছুর জন্য কত গুরুত্বপূর্ণ বারবার বলবার প্রয়োজন নেই। এটা ব্যক্তি হিসেবে দুটি খুবই স্পর্শকাতর, দুটো স্পর্শকাতর, এবং এটা ব্যক্তির কারণে সেনাবাহিনীর কথা বলছি না, প্রতিষ্ঠান হিসেবে। এবং আমরা একথাও বারবার বলছি যে যদি অভিযোগ ওঠে তাকে অভিযুক্ত, শেষ পর্যন্ত আমাকে সেভাবেই দেখতে হবে, প্রত্যেকেই অভিযুক্ত, এবং তাতে একটা বাহিনীর যেন অমর্যাদা না হয়। বাকিদের যারা এখনো কাজে আছেন সেখানে আমাদের সৈনিক সহ বিভিন্ন কর্মকর্তা সহ ফাইল অ্যান্ড র্যাঙ্কের যারা আছে তাদের তো স্বাভাবিক কাজকর্ম করতে হবে। সুতরাং এই দুটোর মধ্যে ভারসাম্য রেখে যেন আমরা আমাদের আলোচনা বিশ্লেষণগুলো করি। আর একই সঙ্গে যেখানে বিচার হচ্ছে সেটারও একটা মানদণ্ড রয়েছে, তারা যত উঁচু মানদণ্ডে এটা প্রতিষ্ঠা করতে পারবেন ততই সবার এর প্রতি আস্থা বাড়বে, এবং আস্তে আস্তে আমার মনে হয় যে আমাদের যে যদি কোনো কনফিউশন থেকে থাকে সেগুলো তখন দূর হবে। স্যার, একটু রাজনৈতিক আলোচনা যায়, যেটা আপনি সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবং নিজেই বলছেন যে আমাদের সেনাবাহিনীর যে এদের জেলে পাঠানো, পাশাপাশি রাজনৈতিক যে বিষয়গুলো, এনসিপি এবং জামাত যে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন, সেটা খুব আমাদের সংবাদ মাধ্যমগুলো প্রধান শিরোনাম হয়েছে। কয়েকজন উপদেষ্টা নিয়ে আপত্তি জামায়াতের, এবং তত্ত্বাবধায়ক সরকার ও দল ঘনিষ্ঠদের বিষয়ে বুঝতে চেয়েছে এনসিপি, এবং জামাত একটা দাবি করেছে প্রশাসন ও পুলিশের 70 থেকে 80% লোকই বিএনপির, নিরপেক্ষতা আনতে নির্বাচনের আগে রদবদল চায় দলটি। যেমন ধরুন আমি এটা যদি আমরা তো এখন রাজনীতিতে খুব একটা কৌতুক করি না, আমরা কোনো সংবাদপত্রেই আর এখন পলিটিক্যাল কার্টুন দেখা যায় না। আমরা ভেবেছিলাম অনেক পলিটিক্যাল কার্টুন হবে, কিন্তু একেবারেই নাই। তো বড় দুটো দল, তারপরে আমাদের নবীনদের দলও গেল, এরপরে যারা যাবে তারা কাকে অভিযোগ করবে? ধরুন এরপরে যদি আরো দল দেখা করতে যায় মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে, বিএনপি অভিযোগ করছে যে জামাতের লোকজনই বেশি, সরকার এখন যারা পরিচালনায় আছেন এবং প্রশাসন, পুলিশ, মানে অভিযোগের জায়গা থেকে জামাত দাবি করছে 70 থেকে 90% তাদের লোক। এনসিপি বলছে যে তারা জামাত এবং বিএনপির, এখন 90% পরে আর জায়গা থাকে কিনা আমি জানি না, ওই হিসাবে ধরলে তো আর 20% মতো বাকি থাকে। তো সেটুকু আবার যখন বিএনপি বলছে তখন মনে হচ্ছে না তাদের মাত্র 20% বাকিদের 70-80%। এনসিপি আবার দুই পক্ষের ব্যাপারে অভিযোগ করছে, তাহলে এরপরে কোন দল গেলে কার কার নামে অভিযোগ করবে? আর তো কোনো কোটাই থাকে না, মানে যদি সবাই মিলে ভাগ বাটোয়ারা করে নেয়। দেখেন কিছুদিন আগেও আপনার খেয়াল আছে যে আমাদের একজন তরুণ উপদেষ্টাও একই ধরনের মন্তব্য করেছেন, সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। সেফ এক্সিট বিষয়ে যে হ্যাঁ, না সেফ এক্সিট না, এই সংখ্যা ভাগ বাটোয়ারা করবার ব্যাপার, যে সেখানে এই অনুষ্ঠানে আমরা অনেকেই উপস্থিত ছিলাম, যে এখানে আমরা যখন উপাচার্য নিয়োগ করেছে তখনও দুটো দলের কথা, যে তারা এরকম অনেকটা ভাগ করে নিয়েছেন, কিন্তু এদের বিরুদ্ধে আবার এখন সেটা আলাদা প্রসঙ্গ। আমরা যদি এই ভাগের প্রসঙ্গে থাকি আর কি, বা অন্যান্য ক্ষেত্রেও তিনি কিছুটা ধারণা দিয়েছিলেন যে হ্যাঁ অন্যরা তো তাদের মতামতের ভিত্তিতে প্রতিনিধি, আমি লোক বসিয়েছেন শব্দটা বলবো না, তারা মত দিয়েছেন, সেই অনুযায়ী হয়তো তাদেরকে সেখানে সেই পদে নিযুক্ত করা হয়েছে। এখন এই অভিযোগের আবারও বলবো যে সত্য বের করা তো খুব কঠিন সাধারণ মানুষের পক্ষে। স্যার, আর নির্বাচনের যদি সবকিছু ঠিক থাকে, আমরা ফেব্রুয়ারিতে ধরে নিচ্ছি, কারণ এখন পর্যন্ত যেই কথাবার্তা বলা হচ্ছে, এই নির্বাচনের আগে এই যে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগগুলো, এটা নিয়ে আসলে এখন সরকার, মানে আমি আলোচনা এগোনোর আগে আপনি সঠিক প্রশ্নটা করেছেন। এইটা মানে অদ্ভুত রকম ভাবে নাগরিকের জন্য বিভ্রান্তিকর, ভোটারের জন্য বিভ্রান্তিকর, এবং আমি ভাবছি যে তরুণ ভোটার তার মনোজগৎ এখন কি, সে কি চিন্তা করছে, যিনি বয়স্ক, অনেকদিন দেখেছেন, পোড়খাওয়া নাগরিক, আমরা তো পোড়খাওয়া রাজনীতিবিদ বলি, আমার মানে পোড়খাওয়া নাগরিক শব্দটা বলা উচিত, যে এই পরিস্থিতিটাকে তিনি কিভাবে বিশ্লেষণ করবেন। একটা বড় দল, এর আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, বিরোধী দলে তারা দায়িত্ব পালন করছেন, অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের মধ্যে আছেন, তারা বলছেন যে জামাতের বিপুল সংখ্যক লোক এই প্রশাসনে আছে, এমনকি সরকার পরিচালনার উপদেষ্টাদের মধ্যে আছে, একটা ব্যবস্থা নিন। এখন একজন তরুণ ভোটার কিভাবে তাকে চিহ্নিত করবে? তরুণ ভোটারের থেকে কি বোঝার চেষ্টা করবে? একটা বিষয় হতে পারে আবার একই রকম, জামাত যেটা বলেছে তাতে তো প্রায় 70% থেকে 90% পর্যন্ত তিনি বলছেন, মাত্র 10% বাদ রেখেছে। তো এইভাবে ধরলে তার মানে কি উপদেষ্টাদের মধ্যে বিরাট সংখ্যক, প্রশাসনের বিরাট সংখ্যক, পুলিশের বিরাট সংখ্যক। এমনি পুলিশের অবস্থা এখন যথেষ্ট, ওই অর্থে বলতে হবে যে আগের অবস্থায় ফিরে যেতে বেগ পেতে হচ্ছে তাকে, আমি নাজুক শব্দটা বলবো না,
কারণ তাই যদি হয় তাহলে তো তারপর একেবারেই মনে হবে যে সে বাকি কাজকর্ম কিভাবে করবে, কিন্তু আগের অবস্থায় ফিরে যেতে সে পারছে না। তো এতগুলো বার্তা যদি আপনি নাগরিককে দেন, ভোটারকে দেন, সেটা আপনি নিজেও একজন তরুণ ভোটার এবং একজন সাংবাদিক, আপনি নিজে যদি তার জায়গায় গিয়ে কল্পনা করেন যে সে কার কথা আস্থা রাখবে। যিনি অন্য দলের সমর্থক, যিনি বিএনপির সমর্থক না, তিনি বলবেন যে তার মানে তো সবই তারা নিয়ে নিচ্ছে, বা বিএনপির সমর্থক যিনি, তিনি বলবেন যে সবই তো তাহলে অন্য দলের, আমি কার উপর আস্থা রাখবো। কারণ আমরা প্রশাসনের ব্যাপারে আমাদের বক্তব্য থাকতে পারে, আগের নির্বাচনগুলো রেফারেন্স দিলে পুলিশের ব্যাপারে থাকতে পারে। একই রকম যখন জামাত অভিযোগ করছে তখন জামাতের সমর্থক ভাবছে যে আমি কার উপরে আস্থা রাখবো। এনসিপি গিয়ে দুই পক্ষের ব্যাপারে অভিযোগ করছে। সাধারণ নাগরিক কোন আস্থায় যাবে? মানে এবং আরেকটা শব্দ এখন দেখবেন, এই শব্দ হয়তো কত মিলিয়ন বার ব্যবহার হচ্ছে এটার পরিসংখ্যান বের করতে পারে, নিরপেক্ষ। কেউ কাঠামোর কথা বলছেন না। যে দল যাচ্ছে সেও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে, এই সরকারের নিরপেক্ষতা চাচ্ছে, এই প্রশাসনের নিরপেক্ষতা চাচ্ছে, পুলিশের নিরপেক্ষতা চাচ্ছে। নিরপেক্ষতা এখন বাজওয়ার্ড। যা কিছু ঘটছে তার মধ্যে নিরপেক্ষতা, যা কিছু ঘটছে তার মধ্যে নিরপেক্ষতা। নিরপেক্ষতা খুব আপেক্ষিক শব্দ। নিরপেক্ষতা প্রতিষ্ঠিত করা তো খুব কঠিন। এটা তো ভাববাচ্ছে আপনি যদি নিরপেক্ষতা বলেন তাহলে তো এর অর্থই কিছু দাঁড়াবে না। এবং শুধু তরুণ কেন, প্রত্যেকটা মানুষই বিভ্রান্তির মধ্যে পড়বে। আপনি নিশ্চিত করুন যে আপনি কাঠামোর বাস্তবায়ন করতে পারবেন কিনা, সেই অর্থে নিরপেক্ষতা। আপনি যদি কাঠামোর বাস্তবায়ন না করতে পারেন তাহলে কার 70% প্রশাসনে আছে, কার কত শতাংশ সরকারে আছে, কার কত শতাংশ পুলিশে আছে, এই আলোচনা যদি চলমান থাকে এবং গণমাধ্যমের পাতা এবং টেলিভিশন স্ক্রিন সময় যদি এগুলোতে ভরে যায়, আপনি তখন উত্তর পাবেন না। নিরপেক্ষতার উত্তর কে দিতে পারে? সুতরাং প্রশ্ন করা উচিত, দাবি করা উচিত যে আপনার কাঠামো কাজ করবে কিভাবে। নির্বাচন কমিশন তার নিয়ম নীতি অনুযায়ী কাজ করতে গেলে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, প্রতিবন্ধকতা থাকলে সেটা কিভাবে সরানো যাবে। রাজনৈতিক দলগুলো সেই প্রশ্ন করুক, যেমন কিছু রদবদলের প্রশ্ন তারা করেছেন। এখন দাবি যদি আক্ষরিকভাবে আপনি নেন 70 থেকে 90%, তাহলে কয়টা রদবদল করবেন? আপনি রদবদল একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, রদবদল করা হয়, প্রশাসকদের করা হয়, অন্যদের করা হয়, যে একটা আবার আমি শব্দটা ব্যবহার করছি কোট আন কোট, এক ধরনের ভারসাম্য আনার জন্য বা নিরপেক্ষতা আনার জন্য। কিন্তু সবই যদি তাদের বা কারোর হয়ে থাকে তাহলে এইবার আপনি উত্তরটা দেন। তাহলে আপনি খাগড়াছড়ি থেকে ঢাকায় এনে কি হবে, ঢাকা থেকে খাগড়াছড়িতে নিয়ে কি সুবিধা হবে? সবই তো আপনার লোক বা আমার লোক। এটা তো কোনো উত্তর হলো না। নিরপেক্ষতারও কোনো অর্থ দাঁড়ানো হলো, অভিযোগেরও কোনো অর্থ দাঁড়ালো না। এখন কাঠামোয় আসতে হবে, কি পদ্ধতিতে, কি প্রক্রিয়ায় সরকার এই নির্বাচন এর রোডম্যাপ বাস্তবায়ন করবেন, নির্বাচন কমিশন কিভাবে কাজ করবেন, কাদেরকে নিয়ে কাজ করবেন, যাদের উপর দায়িত্ব তারা কিভাবে কাজ করবেন। রদবদল প্রয়োজন হলে রদবদল করবেন, যদি কাঠামোর পুনর্বিন্যাস প্রয়োজন হয় কাঠামোর পুনর্বিন্যাস তারা করবে। করতে হবে সরকারকে। স্যার একটু আরেকটা অন্য বিষয়, যে সেটা হচ্ছে যে আপনি বলে গেছেন, আপনি না বলে আমি এটা আলোচনা আনতাম, যে ব্যাংক খাতে আমাদের বাংলাদেশের সাইবার হামলা, যেটা বণিক বার্তা যেটা শিরোনাম করেছে, যে 1/4 হয় চীন থেকে, পাশাপাশি আরও দুটা রাষ্ট্রের কথা তারা বলেছে, উত্তর কোরিয়া এবং রাশিয়া থেকে হয়। তা আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমাদের ব্যাংক খাত ডিজিটাল হচ্ছে, কিন্তু এই সাইবার যে নিরাপত্তা ব্যবস্থা সেটা ডিজিটাল মানে হচ্ছে না, কিংবা এটা নিরাপত্তা। আমি দেখেন এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমি কোনো সুইপিং কমেন্টে যাব না। এখন সাইবার নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটালকরণ হচ্ছে না সেটা বলবো না, অবশ্যই হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সাইবার নিরাপত্তা আরো অন্য মাত্রার বিষয়, আরো ব্যাপক। আমাদের বাংলাদেশ ব্যাংকের মানে সবচেয়ে বড় যে দুর্ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে আমাদের প্রশ্ন এটাই থাকবে যে সেই নিরাপত্তা কি পর্যায়ে জোরদার করা হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি যে সংবাদটি পড়লেন, এই অনুসন্ধান সংবাদটি আমার পড়ে আসার সুযোগ হয়নি, কিন্তু অন্য যে দুটো দেশের নাম বললেন সেই দুটো দেশের নামের অভিযোগ এর আগেও আমরা শুনেছি। এখন যে দেশের অন্য নাম অভিযোগ করা হয়েছে তারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অংশীদার, আমাদের পার্টনার এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী, এবং তারা আমাদের এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও তাদের উৎসাহ আগ্রহ দেখা যাচ্ছে। সুতরাং তাদের যে নাম উঠেছে যদি সেখান থেকে হয়, তাহলে আমাদের কিন্তু এটাও দেখতে হবে যে দেখেন অন্য যে 3টা দেশের মধ্যে, যদি উত্তর কোরিয়ার কথা বলেন, এমন অভিযোগ আছে যে সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেও এ ধরনের কাজ হয়, কারণ তাদের বড় উপার্জনেরও এটা একটা জায়গা। এখন বাকি যে দুটো দেশ, চীনের সঙ্গে তো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক, এর মধ্যে রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তাহলে এই দুটো দেশের ব্যাপারে তাহলে আমাদের ওই প্রশ্ন করতে হবে যে সেটা কার পৃষ্ঠপোষকতায় হচ্ছে। সেটা যদি ব্যক্তি বা গোষ্ঠী হয় তাহলে একরকম, তাহলে তাদের প্রতি আমাদের আহ্বান জানাতে হবে যে ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করা। চীন অত্যন্ত কঠোর, মানে আগে সেটা ফাইন্ড আউট করতে হবে চীন অত্যন্ত কঠোর, এবং আপনি জানেন তার কঠোরতা কোন পর্যায়ে। আর এটা যদি অন্য কোনো পৃষ্ঠপোষকতা থাকে আনুষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে, তাহলে সেই অভিযোগ তুলতে গেলে যে প্রমাণ দরকার সেই প্রমাণ আমাদের হাতে রাখা এবং সেই সক্ষমতা অর্জন করা যে তোমার এখান থেকে কাজ হচ্ছে,
আমরা শুরুতে আমাদের দেশের একটি সংবেদনশীলতা নিয়ে আলোচনা করেছি, কিন্তু আপনি যেটা যেহেতু সম্ভবত শেষ করতে যাচ্ছেন সেটাও কিন্তু কম সংবেদনশীল না, সেটা আর এক মাত্রার। এখন সংবেদনশীলতাকে আপনি কিভাবে দেখবেন, এটা একটা সংবাদ দেখছি, একটা অনুসন্ধানী প্রতিবেদন দেখছি, তারা এই ধরনের প্রতিবেদন করেন গুরুত্বপূর্ণ পত্রিকা, এবং সেটা আমাদের গুরুত্ব দিয়ে দেখাও প্রয়োজন রয়েছে। তো যদি সেটা হয়, এই সম্পর্কিত যারা আছেন তারা নিশ্চয়ই দল টেক ইট সিরিয়াসলি। আর বড় যে আপনি কথা বললেন যে এটা সত্যি না, আমাদের না জেনে সাধারণ আলোচনার বিষয় হওয়া উচিত না যে কতটুকু সাইবার নিরাপত্তা জোরদার করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে, অন্যান্য ক্ষেত্রে এবং সামগ্রিক ব্যবস্থাপনায়, এবং আমরা বিশ্বাস করতে চাই যে করা হয়েছে। তো তারপরে যদি আক্রমণের চেষ্টা কিন্তু হবে, এটুকু সাধারণ জ্ঞানে আপনি আমিও বলতে পারি, কিন্তু সেই চেষ্টাকে আমরা প্রতিহত করবার বা ভবিষ্যতের এই ধরনের কোনো কিছু ঘটলে আমাদের কি ধরনের প্রোঅ্যাক্টিভ বা প্রিএমটিভ আমাদের ব্যবস্থা আছে, সেটাই আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।